Hello, this is Nazir. Uh, Before starting my safety video talks, let me introduce with my name and email address. It's here. Uh, Today, my safety talk based on the subject matter. The subject matter is safety and risk assessment. It is little bit more in a specific way, but not in English language. It will be in Bengali language, and it is actually especially for the Bangladesh industrial enterprises and means of productions, uh, in a little bit specific way in contrast with the Bangladeshi socio-economic condition. তাহলে আমি আমার এক্সকিউজ মি আমি আমার ভিডিও টক আরম্ভ করি। তো যেটা আমি আগেই বলেছিলাম যে এর আগে যে আমার ভিডিও টকটা হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল সেফটি অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট, ওটা ছিল একটুখানি বেসিক ওরিয়েন্টেড ফর মানে সাধারণ মানুষদের জন্য, ফর জেনারেল পিপল। বাট আজকে যেটা আমি বলতে যাচ্ছি এটা হলো গিয়ে মোর স্পেসিফিক টু দ্য engineers, medical professionals, pharmaceuticals, industries, pharmacists, I mean, or who are related with the uh, in manufacturing of medications, lab technicians, আরো ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস যারা আছে, বিভিন্ন ধরনের প্রোডাকশনে যারা জড়িত আছে, এইচআর পিপল, কোয়ালিটি কন্ট্রোল, সেবামূলক কাজে যারা জড়িত তাদের জন্য, এবং যে কোনো রকমের উৎপাদনশীল ব্যবস্থার জন্য, আই মিন ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিজ, এটসেট্রা। এটা ছাড়াও এটা লাগবে সুপারভাইজার, সেফটি ট্রেনার, সেফটি ইঞ্জিনিয়ার, professors and teachers in university and higher educational institutions, যারা বিশেষ করে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত। তো এই হলো আমার তো যেটুকু বললাম, এই মানে এইটুকু না, এর বাইরেও যারা ইন্টারেস্টেড তারও এটাকে দেখতে পারেন। তবে আমি চেষ্টা করব যেটা আর একটু সহজ ভাষায় সহজভাবে বলা হয়, যেহেতু কিছু কিছু জায়গায় ইংরেজি টার্মস অ্যান্ড টার্মিনোলজি এমনভাবে রয়ে গেছে, এগুলো ঠিক একেবারে বাংলায় বললে সে জিনিসটা আসে না, সেই ঠিক এরকম হয় না। তো আমি চেষ্টা করব। তো যাই হোক, আমার এই প্রোগ্রামের যে উদ্দেশ্যটা, এটা দিয়ে কি করা যাবে, এটা হলো গিয়ে যে আমি এটা আগেই বলেছি, রিস্ক তো সব জায়গায় আছে, প্রত্যেক কাজে রিস্ক নিতে হবে। আপনাকে অফিস যেতে হবে, রাস্তায় বের হতে হবে, গাড়িতে উঠতে হবে, যে কোনো প্রোডাকশনের কাজে বিভিন্ন রকমের টুলস লাগতে পারে, বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ হতে পারে, এমনকি আপনি যে কম্পিউটারে বসে কাজ করতেছেন, যেখানে কোনো কিছু লাগে কম্পিউটার ছাড়া এখানেও বেশ কিছু ইর্গোনমিক্যাল ফ্যাক্টর রয়ে গেছে, রিস্ক রয়ে গেছে। তো আমরা রিস্ক ছাড়া কেউ নাই, কম বেশি সবাই রিস্কের ভিতর আছি। তবে রিস্কটাকে অ্যাকসেপ্ট করতে হবে টু এ মিনিমাম লেভেল। এই জন্য এই প্রোগ্রামের উদ্দেশ্যটা, এই ভিডিও টকের উদ্দেশ্যটা হইল যে রিস্কটাকে একটা মিনিমাম অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসা। তো আমার এই ভিডিও টকের ফলে যারা যা এটা দেখতে পারবেন, ভালো করে ওয়াচ করবেন এবং ভালো করে নিজের কার্যক্ষেত্রে ব্যবহার করবেন, তো আমি আশা করি যে আপনারা আপনাদের ওয়ার্ক প্লেসকে সেভ করতে পারবেন, মোর সেফার, ইউ ক্যান মেক এ মোর সেফ ওয়ার্ক প্লেস। বিভিন্ন ধরনের ইনসিডেন্ট, ইলনেস, ইঞ্জুরিস, এনভায়রনমেন্ট পলিউশন যেগুলো আছে, ড্যামেজ অফ দ্য প্রপার্টি ইত্যাদি করা যাবে। এবং অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, you can save a valuable human life, human tragedy. তো এইটুকু করার জন্য আপনারা বেশ কিছু দূর কম্পিটেন্ট হবেন, কিছুটা
এটার ভিতর সাপোর্ট পাবেন এটাতে। তো আরেকটা কথা আমি বলে রাখি এই প্রোগ্রাম আরম্ভ করার আগেই, আমার ভিডিওটা আরম্ভ করার আগেই, যে আমার এই প্রেজেন্টেশনটা তারপরেও কিছুটা জেনারেল লেভেলে থাকলো। তবে প্রত্যেক কাজের জন্য এই রিস্ক অ্যাসেসমেন্টটা করতে হবে ভেরি স্পেসিফিক ওয়ে অনুযায়ী, বেসড অন দ্য হ্যাজার্ডস ইনভলভ ইন দ্যাট জব। এখন আমি কোনো কেমিক্যাল নিয়ে কাজ করতেছি, এখন কেমিক্যাল করতে গেলে কাজ করতে গেলে কেমিক্যালের সাথে ওই কেমিক্যালটার সাথে কি কি ধরনের হ্যাজার্ডস থাকতে পারে, সেটার নাম কি, বা সেটা ব্যবহার করতে গেলে কি ধরনের প্রসিডিউর ফলো করতে হবে, কি কি ধরনের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এই যে আমি একটা কথা বললাম পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এটা হলো গিয়ে আমাদের সেই ধরনের জিনিসপত্র যেটা আমাদের নিজের সেফের জন্য ব্যবহার করি। এটা এটা হার্ড হেড হতে পারে, এটা গ্লাভস হতে পারে, এটা মাস্ক হতে পারে, এটা সেফটি শু হতে পারে, এটা অ্যাপ্রন হতে পারে। এগুলির জেনারেল নেম হলো গিয়ে পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আমি এই কথাটি, এই শব্দটি ব্যবহার করব, পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, আপনারা ধরে দেবেন। তো এইগুলি ব্যবহার করে আপনারা আপনাদের কাজকে আরও সহজ এবং সেফ ওয়েতে করা যাবে। এবং কোন জায়গায় করতে হবে, যেটা বলছিলাম আমি, যে কেমিক্যালের কথাই বলছিলাম, কেমিক্যালের ওই যে কি ধরনের কেমিক্যাল ব্যবহার, কেমিক্যালের জন্য কি ধরনের পিপি ব্যবহার করতে হবে, ইমার্জেন্সিতে কি করা যাবে, এটা স্পিল হয়ে গেলে, ছড়িয়ে পড়লে কি করা যাবে, এটা এক্সপোজ হয়ে গেলে এনভায়রনমেন্টে, বাতাসে এক্সপোজ হয়ে গেলে কি ধরনের করতে হবে, এই ধরনের সাবধানতা অবলম্বন করতে হয়। এবং এইটা প্রত্যেক কেমিক্যালের সাথে একটা ইনফরমেশন থাকে যেটাকে বলে MSDS, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। তো আজকাল আর এটাকে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট বলা হয় না, এখন ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড টার্ম হলো গিয়ে SDS। SDS স্ট্যান্ডস ফর সেফটি ডাটা শিট। তো প্রত্যেকটা কেমিক্যালে এটা এটা যারা পারচেস করেন, কেমিক্যাল যারা কিনেন, তাদের অধিকার আছে এটা, যারা যারা ম্যানুফ্যাকচারিং করে তাদের কাছ থেকে নিয়ে নেওয়াটা। তো এটা এটা তারাও আইনগত দিতে বাধ্য, এবং আপনারাও আপনাদের অধিকার রয়ে গেছে, ইট ইজ ইউর রাইট টু কালেক্ট দ্য SDS from the manufacturer and follow this SDS in your working place according to the advice what is written there. তো যাই হোক, আমি আবার কথা চলে আসতেছি। তো এই যে এই যে এই 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 সমস্ত প্রিকশনারি মেজার্স ব্যবহার করে আপনার রিস্কটাকে একটা মিনিমাম অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসতে পারে। তো আমার এই অল্প সময়ের ভিডিও টক্সে আপনারা দেখবেন যে আপনারা বেশ নিজকে কম্পিটেন্ট এবং কমফোর্ট মনে করতেছেন এই হ্যাজার্ডস নিয়ে কাজ করাকে। এবং যাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থেকে থাকে, কিছু জানার থেকে থাকে, বা কিছু ধরনের ম্যাটেরিয়ালের প্রয়োজন হতে পারে, তারা আমার যে ইমেল অ্যাড্রেস দেখলে সেই ইমেল অ্যাড্রেস আমাকে লিখবেন, নিজের সম্পূর্ণ পরিচয় দিয়ে, যে আপনি কী করেন, কোথায় লাগবে, কেন লাগবে ইত্যাদি দিয়ে আপনারা আমাকে ইমেল করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যথা অনুযায়ী আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো আপনাদের সাহায্য করার জন্য। আচ্ছা, এখন আসি, আমরা আবার চলে আসি যে রিস্ক অ্যাসেসমেন্ট এটা কারা করবে। এটাতে ইনভলভ সবাইকে হতে হবে। রিস্ক অ্যাসেসমেন্ট ইজ এভরিওয়ানস বিজনেস, ইটস এ জয়েন্ট ভেঞ্চার, সবার কাজ। কথা বলে ওয়ান ফর অল অ্যান্ড অল ফর ওয়ান, এই ধরনের অ্যাটিটিউড নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা আমি এই আমার ভিডিও টক্সে প্রায় ব্যবহার করব, সেটা হলো গিয়া সিভিয়ারিটি অ্যান্ড প্রবাবিলিটি, দুটো টার্ম আমি প্রায় ব্যবহার করব। তবে যেটা বলতেছি, যে এর আগের লেকচার আমি বলেছি যে রিস্ক হলো গিয়া সেই হ্যাজার্ডকে এক্সপ্রেশন করা হয় ইন টার্মস অফ সিভিয়ারিটি অ্যান্ড প্রবাবিলিটি। এবং এই বেশি সিভিয়ার এবং বেশি প্রবেবল হলে সেটা রিস্কি। একদম রেয়ার সিভিয়ার, যাতে খুব কম ইঞ্জুরি হয়, লিস্ট ইঞ্জুরি হয়, এবং ভেরি রেয়ার প্রবাবিলিটি থেকে থাকে, এক্ষেত্রে রিস্ককে বলা হয়
লো রিস্ক, আর মাঝারি হলে গিয়ে মাঝারি রিস্ক। তো ওইটার জন্য আমি পরে আসতেছি, সেটার জন্য একটা রিস্ক অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স রয়ে গেছে। সেই যে কোনো হ্যাজার্ডসকে, যে কোনো ধরনের ঝুঁকিকে যদি আমরা ইন টার্মস অফ প্রবাবিলিটি, কি বলবো, ইন টার্মস অফ সম্ভাব্যতা এবং তার 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 ক্ষতির শক্তি, এটা সিভিয়ারিটি, কতটুকু ক্ষতি করতে পারে, প্রখরতা, ক্ষতি করার প্রখরতা, এই দুটো জিনিস দিয়ে বিচার করলে সেটা আমরা একটা একটা গ্রাফ আছে এখানে, একটা এক্স অ্যাক্সিস আমরা একটা সিভিয়ারিটি বা প্রবাবিলিটি, এখানে সিভিয়ারিটি ফেলে আমরা দেখবো যে গ্রাফে এটা কোথায় পড়ে, সেটাকে একটা ছক আকারে পড়েছে ম্যাট্রিক্স, সেটাও আমি দেখাবো। তো ওই ম্যাট্রিক্সে ফেলে আমাকে দেখতে হবে যে আমার রিক্সের মাত্রাটা কি। তবে এবং এই রিক্সের মাত্রাটা কিভাবে কমানো যাবে সেটাও আমি আলোচনা করব, স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবং আরেকটা জিনিস যেটা আমি এখানে প্রায় বলবো যে রেসিডিউয়াল রিস্ক, মানে আমি আমার সেই প্রিভেন্টিভ মেজার্স নেওয়ার পরেও সেই রিস্কটা কত দূর পর্যন্ত থাকলো, কতদূর পর্যন্ত বাকি থাকলো, এটাকে আমরা রেসিডুয়াল রিস্ক বলবো। তো রেসিডুয়াল রিস্ক যদি দেখা যায় যে না সেটা মিনিমাম লেভেলে নাই, লো লেভেলে নাই, মিডিয়াম বা হাইতে আছে, তখন আবার সেই সাইকেলটা পুরো করতে হবে যে আমি কিভাবে এটাকে আরো কমানো যাবে। সেই সাইকেলটা আমি স্টেপ বাই স্টেপ বলবো। যখন দেখা যাবে যে আমার রেসিডুয়াল রিস্কটা হলো গিয়ে মিনিমাম লেভেলে, তো দ্যাট মিনস নাও ইউ ক্যান অ্যাকসেপ্ট দ্য রিস্ক, ইউ ক্যান কন্টিনিউ। তো এইরকম যদি আমরা প্রত্যেক কাজের জন্য এই ধরনের একটা রিস্ক অ্যাসেসমেন্ট করে রাখি, সেই কলকারখানায় হোক বা এমনকি হসপিটালেও হোক, অথবা কোনো এগ্রিকালচারাল সেক্টরেই হোক, বা কোনো সার্ভিস ওরিয়েন্টেড কাজই হোক, যে কোনো জায়গায় সব ধরনের কর্মক্ষেত্রে এটা করা যায়। তো যদি আমরা করে রাখি তাহলে এটা তো আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাক্সিডেন্টস এবং তার সিভিয়ারিটি এবং তার ট্র্যাজেডি এবং তার লস, এগুলি আমরা কমাতে পারবো। তো যাই হোক, এখন আমি আসি যে আমি তো বললাম যে যে দুইটা জিনিস, একটা হলো গিয়ে প্রবাবিলিটি, প্রবাবিলিটিকে আরেক সময় বলে কোনো 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 অথর বলে ফ্রিকোয়েন্সি, কেউ বলে যে লাইকলিহুড, আর সিভিয়ারিটি অনেকে বলে যে সিভিয়ারিটি অথবা কনসিকুয়েন্সেস। তো আমি আমার এই আলোচনায় এটাকে বেটার আমি ফ্রিকোয়েন্সি বলে যাব, কারণ ফ্রিকোয়েন্সিটা হলো যে এই কারণে ফ্রিকোয়েন্সি বলবো যে এটা একটা বিশেষ সময়, একটা পার্টিকুলার সময় ওই ধরনের ঘটনাটা কতবার ঘটতে পারে। তো এইটাই তো হলো গিয়া তার ফ্রিকোয়েন্সি, এই জন্য আমি এটাকে ফ্রিকোয়েন্সি বলবো। আর সিভিয়ারিটি এই কারণে বলবো যে এটা এটা কত এটা কত মাত্রা, কত বেশি ক্ষতিকর হতে পারে বা কত কম ক্ষতিকর হতে পারে, যখন সিভিয়ারিটি কেমন, কনসিকুয়েন্স তো অনেক কিছু হতে পারে। তো সেই কনসিকুয়েন্সের মাত্রাটাকেই আমরা সিভিয়ারিটি বলবো। তাই আমি আমার এই আলোচনাতে ফ্রিকোয়েন্সি অ্যান্ড সিভিয়ারিটি বলেই এটাকে মানে এটাকে টার্ম করব। তো এটা আপনারা বুঝে নেবেন। আচ্ছা, এখন কথা হলো যে যখন আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করতে যাই, বা যখন আপনারা রিস্ক অ্যাসেসমেন্ট করবেন, বা যখন আপনারা আপনাদের ট্রেনিংকে শেখাবেন হাউ টু অ্যাসেস ইউর রিস্ক, কোন কোন জায়গা থেকে আরম্ভ করতে হবে, কোন কোন ক্ষেত্রে আরম্ভ করতে হবে, আপনারা যারা প্রোডাকশন রিলেটেড, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে যারা শিক্ষক, প্রফেসর, তারা এই স্টেপটা ফলো করবেন, এবং আমি আপনার ছাত্রদের এই স্টেপটা ফলো করতে বলবেন। তো আমি এখন যেটা বলতেছি তো তো খুব তাড়াতাড়ি বলবো, দরকার পড়লে আপনারা নোট করতে পারেন, যদি সময় না পান আমার ভিডিও দেখার সময় ভিডিও দেখবেন একটু অফ করে, তারপর সে জিনিসটা নোট করবেন। আচ্ছা, আমি এখন রিস্ক অ্যাসেসমেন্টের যে এলিমেন্টারি ফ্যাক্টরসগুলি কোন কোন জায়গায় এগুলি কনসিডার করতে হবে। ওয়েন ইউ অ্যাসেসিং দ্য রিস্ক দেয়ার আর 5 কি এলিমেন্টস টু কনসিডার। পাঁচটা বিশেষ জিনিস আপনাকে কনসিডার করতে হবে। আপনি কাদের উপর কনসিডার করবেন? প্রথমত আপনাকে দেখতে হবে যে মানুষ, পিপল, যে সেই মানুষ কতটুকু রিস্ক রয়ে গেছে, সে কীভাবে রিস্ক সেভাবে কাজ করতেছে, তার সেটার উপর ট্রেনিং আছে কিনা, সে কাজটা বুঝে কিনা, তাকে প্রবেবল ইনসিডেন্ট সম্বন্ধে, প্রবেবল হ্যাজার্ড সম্বন্ধে, প্রবেবল রিস্ক ফ্যাক্টর সম্বন্ধে তাকে বলা হয়েছে কিনা, কাজ করার মতো সে উপযুক্ত কিনা, তার অ্যাবিলিটি রয়েছে কিনা। তো এইভাবে মানুষের উপর মানুষ যতগুলো জিনিস দ্বারা রিলেটেড
প্রভাবিত তার তার অ্যাটিটিউডটা কি হতে হবে, এমনকি তার উইলিংনেসটা কেমন হতে হবে, সে খুব হাসি খুশি কিনা, নাকি সে কোনো দিক দিয়ে তার মন খারাপ আছে কিনা, মানে মানুষের সাথে যে সমস্ত জিনিস জড়িত, এগুলি যে ফ্যাক্টরটা হলো গিয়ে আমার পিপলের ভিতর আসবে। নেক্সট হলো গিয়ে ইকুইপমেন্ট। তো আমি আগে বলি পিপল, ইকুইপমেন্ট, প্রসিডিউর, ওয়ার্ক প্লেস, দ্যাট মিনস ওয়ার্ক প্লেস অ্যান্ড ওয়ার্কিং এনভায়রনমেন্ট। ওয়ার্ক প্লেস বলো মানে সেই জায়গাটা এবং তার ওয়ার্কিং এনভায়রনমেন্টটা, এবং ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবে। তাহলে পাঁচটা জিনিস এখানে রয়ে গেছে। পিপল সম্বন্ধে বললাম। ইকুইপমেন্টটা হলো যে ইকুইপমেন্ট দিয়ে কাজ করবে, যে টুলস ব্যবহার করবে, সেটা কি ধরনের, সেটা কি সেফ কিনা, সেটা ওই কাজের জন্য উপযুক্ত কিনা, সেটার মানে সেটার কি বলে, সেটা সার্টিফিকেট আছে কিনা, যখন সেই ইকুইপমেন্টের টেস্ট করা হয়েছে, ইট ইজ সেফ নাও, সেফ টু ইউজ। তার তার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, ইত্যাদি। সেই ইকুইপমেন্ট রিলেটেড যেগুলি আছে সেগুলি সেটাতে থাকলো। এগুলি জিনিসটা অবজার্ভ করতে হবে যে সে ওগুলি ফলো হচ্ছে কিনা। প্রসিডিউরটা, তখন যে যে প্রসিডিউরে কাজটা হবে, যে প্রসিডিউরটা ঠিকভাবে ফলো করা হচ্ছে কিনা, যে ডালে বসে আছে সেই ডালটাই কাটতেছে কিনা, অথবা অন্য ডাল কাটতে গিয়ে কারো উপর পড়বে কিনা, কি প্রসিডিউর রয়েছে, স্ট্যান্ডার্ড প্রসিডিউর ও কাজের জন্য কি কি রয়েছে, সেফ ওয়ার্কিং প্রসিডিউর কি কি রয়ে গেছে, কি কি জিনিস ফলো করতে হবে, কি কি রিকোয়ারমেন্ট আছে, কি পলিসি রয়ে গেছে, কি কি স্ট্যান্ডার্ড রয়ে গেছে ওই সমস্ত কাজের জন্য, সেই প্রসিডিউরটা ফলো করতে হবে। এখন ওয়ার্ক প্লেসটা করতে গেলে যে আমার ওয়ার্ক মিনস কোন জায়গায় কাজ করতেছে, জায়গার অবস্থাটা কীরকম, সেটা স্পেসটা কাজ করার জন্য উপযুক্ত কিনা, সে ওয়ার্কিং এনভায়রনমেন্টে কীরকম আছে, সেটা কোলাহল মুক্ত কিনা, অথবা থাকলেও কতটুকু কোলাহল রয়ে গেছে, এই নয়েজি কতটুকু নয়েজ লেভেল রয়ে গেছে, লাইটের অবস্থাটা কি, ইন্টেন্সিটি কি, ইত্যাদি। সমস্ত ওয়ার্ক প্লেসে কাজ করার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট রয়েছে, স্ট্যান্ডার্ড যেগুলো রয়েছে, সেগুলি দেখতে হবে সেগুলি আমার কাজের সাথে ম্যাচ করতেছে কিনা। ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবে, বা যে কেমিক্যাল নিয়ে কাজ করতেছে, বা যে সমস্ত জিনিস ব্যবহার করা হচ্ছে, যে শুধু কেমিক্যাল না, যে যে প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে ওই সমস্ত কাজের জন্য, সেটাও দেখতে হবে। যেমন আমি একটা ইনসুলেশন দেওয়ার জন্য আমি কি অ্যাসবেস্টস ব্যবহার করতেছি, আমি ফাইবার গ্লাস ব্যবহার করতেছি, ওটার নিয়মটা কি, ওইটার জন্য কি কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে, মানে প্রিকশনারি মেজার্স, অনেক সময় বাংলাটা চলে আসে না, প্রিকশনারি মেজার্স, সাবধানতা অবলম্বন করা, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, ম্যাটেরিয়ালের উপর এটা থাকলো। আচ্ছা, এইটা গেল যে কোথায় কোথায় ফোকাস করতে হবে। আচ্ছা, আর কিসের উপর ফোকাস করতে হবে, যে লাইকলিহুড, মানে ফ্রিকোয়েন্সি অ্যান্ড সিভিয়ারিটি। তাহলে ওই পাঁচটা জিনিসের উপর আমাদের ফোকাস করতে হবে। পিপল, ইকুইপমেন্ট, প্রসিডিউর, ওয়ার্ক প্লেস, ম্যাটেরিয়াল, এই পাঁচটা জিনিসের উপর ফোকাস করতে হবে। এবং ইন কন্টেস্ট অফ লাইভলিহুড, মানে ফ্রিকোয়েন্সি অ্যান্ড সিভিয়ারিটি দেখতে হবে যে এটার ফ্রিকোয়েন্সি এবং সিভিয়ারিটি কি আছে। তো যখন আমি ফ্রিকোয়েন্সি অ্যান্ড সিভিয়ারিটি দেখলাম, তখন আমাকে সেটাকে একটা ম্যাট্রিক্সে বসাতে হবে। আসতেছি আমি ওই পদে, ওই 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 সেকশনে। তো তার আগে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, হ্যাজার্ডস তো আমি এর আগের লেকচারে বললাম। আচ্ছা, এখন ধরা গেল যে এই কাজে বা এই ওয়ার্ক প্রসিডিউরে বা এই ম্যাটেরিয়াল ব্যবহার করতে গেলে আমাকে কি কি উপায়, কি ধরনের মেথড রয়ে গেছে যেটা আমি ব্যবহার করব। আচ্ছা, এখানেও 5-6টা মেথড রয়ে গেছে, এবং এটাকে একটার পর একটা ব্যবহার করে দেখতে হবে যে সেটা কোন পর্যায়ে সেটা কাজ করা যায় কিনা, কোন পর্যায়ে সেটা উপযুক্ত। এবং অনেক সময় এটাকে হাইরার্কিয়াল মেথড বলা হয়, উপর থেকে নিচে পর্যন্ত একটা, এটাকে হাইরার্কি অফ কন্ট্রোল মেথড বলা হয়। তো এটা আমি বলতেছি যে ইলিমিনেশনটা, আমি ইলিমিনেশন মানে বাদ দেওয়াটা। হ্যাঁ, আমাকে এখানে ফর এক্সাম্পল আমাকে এখানে ইনসুলেশন ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি না করে পারি কিনা, এখানে ইনসুলেশন ব্যবহার করতে গেলে
বা এখানে এই কাজটা করতে গেলে আমার এই ধরনের একটা হ্যাজার্ড হতে পারে, এই ধরনের একটা ইনসিডেন্ট হতে পারে, এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা রিস্ক ফ্যাক্টর এই রয়ে গেছে, হাই রিস্ক ফ্যাক্টর রয়ে গেছে, লো রিস্ক ফ্যাক্টর হয়তো ওকে সেটা করতে পারে না, হাই রিস্ক ফ্যাক্টর বা মিডিয়াম রিস্ক ফ্যাক্টর রয়ে গেছে, এটা করা যাবে কিনা। সেই ক্ষেত্রে আমাদের ঠিক আছে, আমি ধরে নিই এটা মিডিয়াম বা লো হাই বা মিডিয়াম রিস্ক ফ্যাক্টর। তো আমি এখানে দেখতে হবে আমাদের যে এটাকে আমি এলিমিনেট করে যাবে কিন্তু বাদ দেওয়া যাবে কিনা, সেই পদার্থটি হোক যেটা ব্যবহার করতেছি বা সেই টুলসই হোক অথবা সেই কাজটি হোক, আমি বাদ দেওয়া যাবে কিনা, না ঠিক আছে বাদ দেওয়া যাচ্ছে না। তো ঠিক আছে, এটা আমার সাবস্টিটিউট কি হতে পারে, আমি অ্যাসবেস্টসের জায়গায় আমি ফাইবার গ্লাস ব্যবহার করতে পারি কিনা, আমি এখানে কটন উল ব্যবহার করতে পারি, মোর সেফ জিনিস ব্যবহার করতে পারি কিনা, আমার এই 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 ধরনের টুলস লাগতেছে, এই টুলসটা এই কাজের জন্য খুব একটা এরগোনমিক না, খুব একটা ভালো সুবিধাজনক না, অতএব আমি এই টুলসের সাবস্টিটিউট হিসাবে আমি অন্য কোনো টুল ব্যবহার করতে পারি কিনা। তো এটাকে বলে সাবস্টিটিউট মেথড। থার্ড হলো গিয়া যে আইসোলেশন। ঠিক আছে, আমি এই এমন একটা জায়গায় কাজ করি যেটা ভেরি নয়েজি বা অন্যের জন্য নয়েজ সৃষ্টি করে, আমিও তো আমার এয়ার প্লাগ বা এয়ার মাপ পরে আছি আমি। তো আহ, তো এখন আরেক জায়গায় সেটা তো ইয়েটা আওয়াজটা ছড়িয়ে যাচ্ছে, তো আমি এটাকে বন্ধ করে মাঝখানে একটা বাধা দিয়ে এটাকে বন্ধ করতে পারি কিনা, সারাউন্ডিং টেন্ট ক্লোজার করে দিয়ে আমি আইসোলেট করতে পারি কিনা, অথবা আমার এখানে ধুলো হচ্ছে, এই ধুলোটা আমার এমন জায়গায় যাচ্ছে যেখানে লোকজনের ক্ষতি হবে, তো সেখানে আমি এটাকে আইসোলেট করতে পারি, ফিল্টার লাগাতে পারি, বা যেখানে ছড়িয়ে যাচ্ছে আমি উৎসটাকে বাধা দিতে পারি, এটা হলো আইসোলেশনটা। তারপরে আসলে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। তো এলিমিনেশন, সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অ্যান্ড প্রোভাইডিং দ্য পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এখন ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলে আসে। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলটা হলো যে আমি যেমন আমার কোনো মেশিনে কোনো সেটা গার্ড দেওয়া, বন্ধ করে এটাকে কি বলে কভার করে দেওয়া, গিয়ার আছে, চেইন আছে, খুব ইজিলি এই সমস্ত জায়গায় কভার করা যায়, অথবা কোনো মুভিং পার্ট রয়ে গেছে, বা যে এইখানে আঙ্গুল ঢুকলে হাত ঢুকলে হাতটা কেটে যাবে, এখানে আমি একটা সেন্সর মেথড লাগিয়ে দিলাম, বা এখানে আমি একটা কভার দিয়ে দিলাম, বা আমার হাতটা এই এলাকায় গেলেই যাতে আমার ওই মেশিনটা বন্ধ হয়ে যায় বা কাটারটা বন্ধ হয়ে যায়। তো এইগুলি হলো গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, সরি ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। আর অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা হলো যে ঠিক আছে আমার একটা ওয়ার্ক প্রসিডিউর তৈরি করতে হবে, ঠিক আছে এই সমস্ত কাজ করতে গেলে এই সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করে বা এই সমস্ত পিপিইস ব্যবহার করে এই প্রসিডিউর মেনটেন করে এতগুলো মানুষ এতটা সময় এতগুলো ইয়েতে কাজ করতে হবে, ইনফোর্সমেন্ট করতে হবে, ট্রেনিং দিতে হবে, লোকজনকে মোটিভেট করতে হবে। তো এইগুলি, এটা হলো এগুলি হলো কি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, এবং এগুলি তারা ফলো করে কিনা দ্যাট শুড বি টেকেন কেয়ার ইন দ্য ওয়ার্কিং প্লেস। সুপারভাইজার এটা দায়িত্ব, সে যে লোকজন ওটা ফলো করতেছে কিনা তাদেরকে এনকারেজ করতে হবে, বুঝাতে হবে। যে এই জন্য বলা যায় সেফ ওয়ার্কার ইজ দ্য বেস্ট টুল অফ সেফটি, সেফ ওয়ার্কার ইজ দ্য বেস্ট টুল অফ সেফটি। সেটা সেভাবেই গড়ে তুলতে হবে, এবং এক একজন ওয়ার্কারকে তাদেরকে যেন মানে তাদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে যে তারা নিজেরাই নিজেদের সেফটিটাকে খুব স্বতঃস্ফূর্তভাবে ফলো করে, এটাকে কোনো আলাদা কোনো বোঝা যাতে না মনে করে। এবং এট দ্য সেম টাইম ম্যানেজমেন্টকেও বুঝতে হবে যে ওয়ার্কিং প্লেসের সেফটিটা তার প্রোডাকশনের জন্য, তার প্রফিটেবিলিটির জন্য, তার প্রোডাক্টিভিটির জন্য শুধু প্রয়োজন নয়, প্রয়োজনটা সে আর্থসামাজিক অবস্থার জন্য। যে অ্যাক্সিডেন্ট হলো বা যে লোকটা ইনজুরি হলো বা যে লোকটা মারা গেল, যে লোকটা মারা গেল এটা বিরাট ট্র্যাজেডি তার ফ্যামিলির জন্য, এটা একটা সোশ্যাল ইকোনমিক বার্ডেনও আমাদের দেশে অহরহ চলে আসতেছে। আমাদের যারা সমাজে যারা যারা উপরের লেভেল, যারা সমাজসেবক বা সমাজে হর্তাকর্তা ব্যক্তিরা, তারা এই জিনিসটা বুঝতে হবে যে একটা এই জিনিসটাকে তারা বুঝেন, এবং আরও তাদেরকে এটার উপরে কি বলে প্রিচিং করতে হবে, প্রিচিং করতে হবে, মানে ছড়াতে হবে, লোকজনকে বুঝাতে হবে যে দেখো এই জিনিসটা এই অবস্থা, তো তোমাদের ভালোর জন্য এটা ফলো করা দরকার, বোথ ওয়ার্কার অ্যান্ড এমপ্লয়ার। তো এই ধরনের একটা মন মানসিকতা তৈরি করা দরকার। তো যাও, এটা হলো আমার একটা কথা।
কথা প্রসঙ্গে বললাম ইন কন্ট্রাস্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। আচ্ছা, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটাকে লাস্ট লাইন অফ ডিফেন্স বলা হয়, যে হ্যাঁ আমি এই কাজের জন্য আমাকে এই ধরনের মাস্ক ব্যবহার করতে হবে, সঠিক ধরনের মাস্ক ব্যবহার করা হলো কিনা, আমার স্মেলের জন্য এক ধরনের কার্টিজ আছে, সঠিক কার্টিজ ব্যবহার করা হলো কিনা গ্যাসের জন্য, আবার ধুলার জন্য, ধুলাবালির জন্য N95 রয়ে গেছে মাস্ক, এবং সেই সঠিক মাস্কটা ব্যবহার করা হচ্ছে কিনা। তো যেমন হসপিটালগুলোতে ব্যবহার করা হয় দুটাই, N95 এবং সার্জিক্যাল মাস্ক। তো আমি এক হসপিটালে গিয়েছিলাম, তো তা খুব কাণ্ড দেখলাম, যেটা আমার সত্যি খুব হাসিও পেল আবার দুঃখও পেলাম। দেখলাম এক নার্স, কি হলো কি, এক রোগী আসলো, সার্সের রোগী, তখন সার্সে ইয়েছে, জামা আছে। তো সে নার্সকে দেখলাম, সে একটা মাস্ক ব্যবহার করলো, সেটা কি বলো, ওই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করলো। তো এখন কথা হলো যে সার্জিক্যাল মাস্কটা ব্যবহার করা আর N95টা ব্যবহার করা হয় কি, যেখানে সেটা উৎস রয়ে গেছে, যাতে উৎস থেকে বাঁচার জন্য ধুলো আসতেছে, আমি তখন N95টা ব্যবহার করব, আমার সেখানে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করলে চলবে না। কেন, আমি তো উৎস না, আমি নিজকে ইয়ে করে দেবো। যখন যে নিজে উৎস, যখন নিজে উৎস, কেউ যখন নিজে উৎস, তখন সেই জায়গায় তাকে ওই যেমন এন সার্জিক্যাল মাস্কটা ব্যবহার করে, যে হ্যাঁ আমি নিজে উৎস হতে পারি। তো আমি দেখলাম যে সেখানে নার্সকে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে, তো এর মানে যে আমার কাছে সার্স রয়ে গেছে, সেখান থেকে আমি প্রোটেক্টেড না। তো এইটি কথা বলতেছি যে আমাকে যেটা পিপিই ব্যবহার করতে হবে, সেই পিপিইটিও তো ওই রকমই হতে হবে যেটা রিকমেন্ডেড, এই কথাটা বলতে চাচ্ছিলাম আমি। আচ্ছা, রেসিডুয়াল রিস্ক সম্বন্ধে আমি যেটা বললাম, যে আমি এইগুলি কাজ করার পরে আমি যে আমার এতগুলি প্রিভেন্টিভ মেজার নেওয়ার পরে যে আমার যে রিস্কটুকু রয়ে গেছে, সেই রিস্কটা অ্যাকসেপ্টেবল কি না, এটা যে রিস্কটুকু রয়ে গেছে সেটাকে বলো রেসিডুয়াল রিস্ক। আর রেসিডুয়াল রিস্ক অ্যাকসেপ্টেবল কি না, সেটি আমাকে একই চোখে ফেলে দেখতে হবে যে হ্যাঁ আমার এটা অ্যাকসেপ্টেবল কি না। আচ্ছা, তাহলে এই গেল রেসিডুয়াল রিস্কের ব্যাপারটা। তো আমি আর একটু এই ব্যাপারে খুব একটা বেশি আলোচনা করব না। তো আলোচনার শেষের পর্যায়ে আমি আরেকটা জিনিস যেটা দেখাতে চাচ্ছি, যেটা আমি লো, মিডিয়াম, হাইয়ের উপর বললাম রিস্ক, এটা বিভিন্ন ধরনের মেথড আছে। তো আমি খুব ইজি মেথডটা ব্যবহার করেছি, আমি এখানে খুব একটা বেশি কমপ্লিকেটেড ওয়েতে যাইনি। তো আমি ওখানে একটা ছকে 9টা ঘর হলেই চলে, লো মিডিয়াম রিস্ক, লো মিডিয়াম অ্যান্ড হাই। তো এখানে আমি একটা যেটা এক্সাম্পল দেখাতে চাচ্ছি, সেখানে আমার রিস্ক অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স রয়ে গেছে 3টে ফ্যাক্টর, না এখানে রয়ে গেছে 5টা ফ্যাক্টর। লাইকলিহুড, যেটা ফ্রিকোয়েন্সি রেয়ার, আনলাইকলি, পসিবল, লাইকলি অ্যান্ড ফ্রিকোয়েন্ট। আর কনসিকুয়েন্সটা রয়ে গেছে সিরিয়াস, মেজর, মডারেট, মাইনর অ্যান্ড মিনিমাম। এটা একটা অ্যাকসেপ্টেবল ম্যাট্রিক্স রয়ে গেছে, আমি দেখাচ্ছি এখন। তো আমি তো খুব একটা ভালো রেকর্ডার না, ভিডিও রেকর্ডার না, যাই পারি, যেভাবেই পারি, যতটুকু পারি চেষ্টা করতেছি দেখাবার জন্য। তো আমি সেটা এখন দেখাচ্ছি আপনাদের, সেই ম্যাট্রিক্সটা দেখাচ্ছি, এটা একটু বোঝার জন্য। এটা আমি একটা সহজ উপায় ম্যাট্রিক্সটা বানাতে পারি, এটা আমি বানিয়ে দিতে পারবো, খুবই ইজি। বা কেউ ফোন করলেও আমি বলে দিতে পারবো, ইমেলের সাথে যোগাযোগ করলে বলে দিতে পারবো যে ইজি ওয়েটা কীভাবে। তবে হ্যাঁ, আমার একটা কথা বলা আছে, যে কোনো সময় যারা ওয়ার্কার যারা আছে, তাদেরকে সেফটি জিনিসটাকে একটা কঠিন জিনিস, একটা বিভীষিকাময় জিনিস, যেটা ফলো করাই যাবে না, এই ধরনের কঠিন উপায় প্রেজেন্ট করাটা তাদের কাছে একেবারে উচিত না। তখন তারা ডিসকারেজ হবে। এটাকে যত সহজ উপায়, এটাতে যত কম সময় এবং যত ভালোভাবে বোঝার জন্য এটা তৈরি করা যায়, সেভাবেই তাদেরকে বুঝিয়ে বলতে হবে। না হলে হিতে বিপরীত, তখন তারা, আপনি সেফটি কথা বলবেন,
আমি একজন সুপারভাইজারকে বলতেছি যে আপনি সেফটি কথা বলবেন, আপনার যাকে বলবেন সে আপনাকে দেখলেই পালিয়ে যাবে, যে এই ব্যাপার এই চলে আসলো কি জিনিসটা। তো এটাই হলো কি আমাদের সেফটি প্রফেশনালদের কাজ, প্রোডাকশন ইঞ্জিনিয়ারদের কাজ, ট্রেনারদের কাজ, কনসালটেন্টদের কাজ, যে তারা যাতে এই সেফটি, তো আমি বললাম যে এটা বিরাট একটা ভাস্ট সাবজেক্ট, ইটস ইন্টারডিসিপ্লিনারি অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি ব্রাঞ্চেস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা তো এটাকে বুঝতে হবে ভালোভাবে, এবং কঠিন জিনিসটা খুব সুন্দরভাবে অল্প জায়গায় খুব কনসাইজলি এটাকে বলতে হবে। তো আমিও এখন জিনিসটাকে আরো ছোট করে ফেলতেছি, আমি বেশি লম্বা লেকচার করতে চাই না। তো করার আগে আমি ম্যাট্রিক্সটা একটুখানি দেখাচ্ছি। এই যে রিস্ক অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্সটা একটা ধরনের ম্যাট্রিক্স এখানে দেখানো হলো, সেটা আমি দেখাচ্ছি যে এই যে আমার এই 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 এলাকাটা এটা হলো লো রিস্ক লেভেল। তো আমি যখন যেমন আমার এখানে রয়ে গেছে লাইকলিহুড, এটাগুলো কনসিকুয়েন্সেস, এটা ফ্রিকোয়েন্সি অথবা সিভিয়ারিটি। আমার ফ্রিকোয়েন্সিটাকে আমি এইভাবে ব্যবহার করলাম যে রেয়ার, আনলাইকলি, পসিবল, লাইকলি, ফ্রিকোয়েন্ট। আর এখানে সিরিয়াস, মেজর, মডারেট, মাইনর অ্যান্ড মিনিমাম। এখন দেখলাম যে হ্যাঁ আমি একটা কাজের আমার রিস্কটা দেখলাম যে ঠিক আছে, কনসিকুয়েন্সটা খুবই মিনিমাম, কিন্তু সেটা ফ্রিকোয়েন্ট হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে কি আমার ফ্রিকোয়েন্ট লাইকলিহুডটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্সি হলো ফ্রিকুয়েন্টলি, এবং সিভিয়ারিটি খুবই মিনিমাম, তাহলে এটা মিডিয়াম রিস্ক। তাহলে আমাকে একটু কী করতে হবে, আমি সেই কাজটা ব্যবহার করতে পারবো কি যখন আমার লাইকলিহুডটা মানে যে ফ্রিকোয়েন্সিটা লাইকলি, এবং যেটা আমার সিভিয়ারিটি কনসিকুয়েন্সটা সিভিয়ারিটির মিনিমাম, সেই ক্ষেত্রে আমরা দেখা যায় একটু লো, এই ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল। আবার দেখা যাচ্ছে যে না ঠিক আছে আমার ফ্রিকোয়েন্সি হলো লাইকলি, কিন্তু যেটা কনসিকুয়েন্স সিভিয়ারিটিটা আমার মাইনার, মিডিয়াম। তাহলে যখন আমার এটা লাইকলি ফ্রিকোয়েন্টলি থাকতেছে, তো ফ্রিকোয়েন্টলি যখন সিরিয়াস তো সিরিয়াসই, কিন্তু ফ্রিকোয়েন্টলিতে যখন আমার কনসিকুয়েন্সটা যদিও মিনিমাম থেকে থাকে সেটা মিডিয়াম। তো আমার লাইকলি যদি হয়ে থাকে এবং মিনিমামটা হয়ে থাকে তখন সেটা লো রিস্ক। অথবা যদি আমার মাইনার থাকলো, আমার কি বলে কনসিকুয়েন্সটা মাইনার কিন্তু আনলাইকলি, কোনো হতেও পারে না হতে পারে, সম্ভাবনা নাই, লো। আবার এখানে দেখা যাচ্ছে যে ঠিক আছে আমার মাইনার কিন্তু ভেরি রেয়ার, লো। কিন্তু আবার দেখা যাচ্ছে না আমার এই জিনিসটা খুবই রেয়ার, কিন্তু যখন হবে সেটা খুবই সিরিয়াস হয়ে যাবে, হাই রিস্ক। তো আমরা এখানে এক্সট্রিম, হাই, মিডিয়াম রিস্ক, লো রিস্ক হিসাবে ব্যবহার করলাম। তো এটা আরও সহজ যেটা আছে, এখানে আমার 25টা ছক ঘর রয়ে গেছে, এই ম্যাট্রিক্সে 25টা ছক রয়ে গেছে। আরেকটা যেটা সহজ করা যায়, এটাকে 9টা ঘর দিয়ে করা যায়। এই জিনিসটাকে আমরা লো, মিডিয়াম, হাই, আর এখানেও আমরা লো, মিডিয়াম, হাই দিয়ে এই ডায়াগোনালি আমরা বলতে পারি মিডিয়াম, এর উপরে হাই, এদিকে লো। এই লো জিনিসটা আমাদের অ্যাকসেপ্টেবল। তাহলে আমরা একটা এই ধরনের আমার ব্রিটিশ সেফটি কাউন্সিলে অথবা কি বলে ওটাকে ব্রিটিশ সেফটির জার্নালে আমি এটা দেখেছি, যেটা আমিও ব্যবহার চাওয়া জার্নালে আমি দেখেছি যে এইভাবে এটাকে ব্যবহার করতে। ঠিক আছে, আজকে আমার এইটুকু থাক, আবার দেখা হবে। খুদা হাফেজ।